এই ভিডিওর বিষয়টা আয়রনিক্যালি বেশিরভাগ লোকেরই খুব বেশি লঘু ফাজলামির বিষয় বা চপল একটা বিষয় মনে হবে, এবং সেখানেই আয়রনি যে তাদেরই এটা আরও বেশি করে ঠান্ডা মাথায় শোনার প্রয়োজন উচিত, এবং পরপর প্রত্যেক জীবনে প্রত্যেক পর্যবেক্ষণে রোজ দৈনন্দিনতায় সেটা পরখ করেও নেওয়া উচিত। আমাদের এই মহান সমাজে তো মোটামুটি যে সম্পর্ক জোড়াগুলো তৈরি করা হয়েছিল মানে একে অপরের উপকারে আসার জন্য, সেগুলোর প্রত্যেকটাই বহু আগে বিষিয়ে শেষ হয়ে গেছে। সেটা শিক্ষকের সাথে ছাত্র এবং অভিভাবকের হোক, বা ডাক্তারের সাথে রুগীর হোক, বা একদম প্রকৃতি তৈরি করে দেয়া পুরুষের সাথে মহিলার হোক। এবং সেখানে যে ডিভিশন অফ ফাংশনস যেরকম একটা রাষ্ট্রীয় ব্যবস্থাতেও করা থাকে, যে জুডিশিয়ারি বা বিচার বিভাগ তার কাজ করবে, সরকার প্রশাসন তার কাজ করবে, আর আইন বিভাগ আইন প্রণয়ন কাজ করে, প্রত্যেকের নির্দিষ্ট সীমারেখা থাকবে। তো এটাতে সবারই যাতে ভালো হয়, সবাই যাতে নিজের কাজটা সুষ্ঠুভাবে করতে পারে কোনো রকম কেওস ছাড়া, তার জন্য এগুলো প্রত্যেকটা তৈরি ছিল। আর প্রকৃতিও তার যে উদ্দেশ্য সেটাকে পূরণের জন্য পুরুষ এবং মহিলার মধ্যে বিভেদ রেখেছে, বেশিরভাগটাই মিল রেখেছে, আবার খানিকটা তফাতও রেখেছে মোটামুটি এমফ্যাসিসের। তো এইখানে ওই মিলের কথাই যদি বলি, যে বেশিরভাগটাই যেটা মিল সেটাকে আমরা অগ্রাহ্য করে ফেলি, সেখানে তো বলতে হয় মানে একটা গাছ, একটা কলা, একটা মানে অন্য প্রাণীর কথাও ছেড়ে দিলাম, এমনকি গাছ ফাছেদের সাথেও আমাদের 60% জিন এক, কারণ একই ধরনের প্রোটিনই বেশিরভাগ উৎসেচক প্রোটিন আমাদের তৈরি হয়, আমাদের চালনা করে সেই অ্যামাইনো অ্যাসিডগুলোই, সেই ফ্যাটি অ্যাসিডগুলোই। তো আর অন্য প্রাইমেটদের কথা ছেড়ে দিলাম, তাদের সাথে তো 95%-এর ওপরও জিনও আমাদের মানুষদের এক। জেনেটিক যে গঠন, যেগুলো আমাদের সমস্ত কিছু বিভিন্নতাকে তৈরি করেছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তি বিশেষে। কিন্তু তারপরেও সেগুলোকে ভুলে গেছি, প্রত্যেকটা সম্পর্কই আমরা বিষিয়ে ফেলেছি সফলভাবে আমাদের এই মহান দেশে, মহান সমাজে। এই এত লাফালাফি, এআই এক্সপো, অমুক এক্সপো, তমুক এক্সপো, সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, এই যে সব বড় বড় মানে একটা বড় বড় একদম টার্ম ড্রপিং জার্গনস, একদম বিশ্ব যা করছে আমরাও তাদের সাথে তাল মিলিয়ে, স্পেস টেকনোলজি আমাদের ভেঙে পড়া পরিকাঠামো, কিন্তু স্পেস টেকনোলজি দিয়ে আমরা সেগুলোকে ছাপিয়ে যাবো, ইউপিআই সারা বিশ্বে ছড়িয়ে দিয়েই সব কিছু সমস্যার সমাধান করে ফেলবো, বিশ্বগুরু হয়ে যাব। এই সমস্ত যে বড় বড় ভাবনা চিন্তা, যেগুলোর কোনোটাই আমরা আজ অব্দি ঠিকভাবে সফলভাবে করতেই পারিনি, এবং ওই জোড়া তাপ মারিয়ে শুধু দেখানোর মতো, রিল তৈরির মতো কিছু কাণ্ডজ্ঞান মানে সাফল্য মাইলস্টোন অর্জন করে সেটাকেই বড় করে ছাপিয়ে সেটাকে নিয়েই সর্বস্বভাবে বেঁচে রয়েছি। এই সমস্ত কিছুর আগে যেটা প্রাথমিকভাবে দরকার, যেটা না হলে আর জন্যই হয়তো এই আমাদের প্রত্যেকটা জিনিস এরকম আমাদেরকে উপহাস্যাস্পদ করে তুলেছে সারা বিশ্বের সামনে, কোনোটার জন্যই আমরা সমীহ আদায় করতে পারিনি, শুধু আদায় করছি না, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, মানে আদায় করেই ফেলেছি আমরা, এরকম একটা ভাবনা নিজেদের মধ্যে খাইয়ে গেছি। সেটাই হচ্ছে এই সবচেয়ে বেসিক সম্পর্ক, যেটা ঘরের মধ্যে, ঘরের বাইরে, পাড়ায়, স্কুল কলেজে, অফিসে থাকে, সেই সমস্ত জিনিসগুলোকে মানে যেটা একদম বেসিক, যেটা কয়েকশো বছর আগে থেকে মানুষ ঠিক করে ফেলেছে, সেই জিনিসগুলো আমরা প্রায় কোথাও কয়েকটা ব্যতিক্রম ছাড়া হাতে গোনা আমরা কোথাওই ঠিক করতে পারিনি। সারা বিশ্বের মধ্যে ভারতের যে মানে অবিসংবাদিত সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা ছিল, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যার মধ্যে এই মানব সম্পদকে, হিউম্যান রিসোর্সকে ঠিকভাবে কাজে লাগানো, সেটাই ভারতে সবচেয়ে জঘন্য অবস্থায় রয়েছে। আমাদের গোটা মানব সম্পদ মানে একদম পাতি কথা, আমাদের 4G রেভলিউশনের পরের যে জগৎ ভারতে, সেটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে অন্যান্য হাজারটা জিনিসের মধ্যেই, যে সেখানে পুরোপুরিভাবে সেটা একটা হাওয়াস ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। আমরা ইন্টারনেটকে মোটেও এআই এক্সপো বা এই সব কিছুর মতো করে তৈরি করছি না, তাই সেখানে ওই আমাদের ডিগ্রি, আমাদের কাগজ, ডকুমেন্ট, আইডি কার্ড, এই সমস্ত কিছু কোয়ালিফিকেশানের মতোই চাকরি পাওয়ার নথি, জয়নিং লেটারের মতোই সেগুলো যে জাল, সেইটাই আমাদের বেআব্রু হয়ে পড়ছে। কারণ এই পুরো ইন্টারনেট জগৎটাকে আমরা কাজে লাগিয়েছি ইনস্টাগ্রাম, ইউটিউব, পর্ন সাইট, এগুলোর মাধ্যমে একটা হাওয়াস ইন্ডাস্ট্রিতে, সফট পর্ন, হার্ড পর্ন, সমস্ত কিছুর জন্য একটা হাওয়াস ইন্ডাস্ট্রিতে বানিয়েছি। এবং সেখান থেকে মানুষের আদৌ কিছু উপকার হচ্ছে কিনা সেটাও কারোর ভাববার টাইম নেই, কারণ ভাববার মতো মস্তিষ্কই তাদের তৈরি হয়নি। এবং এইটার মধ্যেই তারা সারা দিন রাত ঢুকে রয়েছে, পুরো অর্থনীতিটাই চালিত হচ্ছে এটার দ্বারা। আর ওই কারণেই বোধহয় সরকার, জনগণও বুঝে গেছে জনগণকে মানে সার্কাসে মাতিয়ে রাখার জন্য এটাই সেরা উপায়, তাই এখন স্কুলে কলেজেও বসে বসে কন্টেন্ট ক্রিয়েশন শেখা, ওটাও নাকি শেখাতে হয়, আর তার জন্য নাকি রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হয়। একটা ছেলে মেয়ে বয়ঃসন্ধি থেকে ক্রমশ বড় হওয়ার সময় ঠিক যে ব্যাপারে তার সাথে বড়দের অবশ্যই কথা বলা কর্তব্য, যাতে না তার কাছে ভুল তথ্য, ভুল ভাবনা তাকে ক্ষতিগ্রস্ত না করে ফেলতে পারে, চিরকালের মতো তার অনেকটা মূল্যবান সময়কে মানে হারিয়ে ফেলতে না দেয়। সেইটার জন্য ঠিক সেই বিষয়গুলো বাদ দিয়ে বাকি সমস্ত কিছু, যেগুলো অন্য কারোর বলবারই কথা নয়, ঠিক সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তারা সবাই উদগ্রীব থাকে। তাকে বোঝাতে উদগ্রীব থাকে যে কেন তাদের গোবলায় বাড়ি হলে বোঝাতে উদগ্রীব থাকে কেন তাদের সবাই আইএস আইপিএস হওয়ার চেষ্টা করা উচিত,
পশ্চিমবঙ্গে বাড়ি হলে বোঝাতে থাকে কেন তাদের সবার ডাক্তার হওয়ার চেষ্টা করা উচিত, কিংবা ইঞ্জিনিয়ার হয়ে বাইরে চলে যাওয়া উচিত। এই রকমভাবে যে জিনিসগুলো যেটা যারা জানেও যে সবাই যদি মন প্রাণ লাগিয়ে পেছন ফাটিয়ে খাটে, তাহলেও স্রেফ অঙ্কের হিসেবে বেশিরভাগ লোকের হওয়া সম্ভব নয়। কারণ নেচারে কোনো ফ্রি লাঞ্চ নেই, আর এরকম মানে একটা ইনফাইনাইট ব্যবস্থা নেই যেখান থেকে সূর্যালোক বা অক্সিজেনের মতো যত লাগবে তত ওরা চেয়ে নিতে পারবে। তো ঠিক সেই যে এরকম একটা জঘন্য সমাজ ব্যবস্থা যেটা বেশিরভাগ লোককে দিতেই পারবে না তার পরিশ্রমের মূল্য, তো সেই রকম সমাজ ব্যবস্থাটার জন্য তারা নিজেদেরকে দায়ী করে না, তারা উল্টে তাদেরকে সেই ব্যাপারগুলো নিয়ে মাস্টারি করতে চায় যেগুলো নিয়ে তাদের বলারই কথা নেই অন্য কোনো লোকে। তাদের নিজেদেরই উচিত ছিল সেই সমাজ ব্যবস্থাটাকে সেইভাবে শোধরানো, সেটা তারা করতে পারেনি, সেটা তাদের ফেলিওর। কিন্তু যে বিষয়গুলো নিয়ে তাদের সাথে অবশ্যই কথা বলা কর্তব্য, সেগুলো নিয়ে নিজেরা তো কথা বলা দূরে থাক, এমনকি অন্য কোনো জায়গাতে তারা নিজেদের মধ্যেও কিছু কথা বললে সেইটার মধ্যেও মানে সেই জ্যাঠামির চোখ রাঙানি শাসানি তাদের কপালে জোটে, তারা সেইটা করার জন্য নিজেদের পবিত্র কর্তব্য বলে মনে করে। সারা বছরই কয়েকশো কোটি লোক প্রত্যেক দিন হাজারো আলাদা আলাদা ঘটনায়, শুধুমাত্র বাকি সমস্ত বিষয় ছেড়েও দিই, উদাহরণস্বরূপও যদি বলি, তাই এখানে শুধুমাত্র ওই ধর্ষণ, ভরণপোষণ, যৌতুক বা পণ, এইগুলো নিয়েই একই বিতর্ক যুগের পর যুগ বছর পর বছর করে যাচ্ছে রোজ। তাদের কোনো ক্লান্তি নেই, এক জেন্ডার সেন্সিটাইজেশন নেই, জেন্ডার তো দূর, কাস্ট সেন্সিটাইজেশনও নেই। যেখানে সিঙ্গাপুরের মতো দেশে স্বতন্ত্র এক নায়করা বুঝে গেলেন, লি কুয়ান ইউ এর মতো, যে মানুষের এই ভেদাভেদ দূর করতে গেলে আলাদা ধর্ম আর জাতির লোককে জোর করে একসাথে থাকাতে হবে। বিয়েটা একসাথে দেওয়ানো সম্ভব নয়, সেটা যে যার মনের ব্যাপার, কিন্তু যে সামাজিক কর্তব্যটা একই সমাজে একই দেশে থাকতে গেলে করতে হয়, সেখানে একই ফ্ল্যাটে তাদের একসাথে যদি না থাকে, তারা একই আবাসনে একই জায়গায়, তাহলে কোনোদিনই একে অন্যের ব্যাপারটা বুঝতে পারবে না, বুঝতে পারবে না যে তারা তাদের সব কিছুই লিটারেলি এক, 99.99% জিনিস পুরোপুরি এক বাকি পৃথিবীর মধ্যে, বাকি ব্রহ্মাণ্ডের কথা তো ছেড়েই দিলাম। তো সেইটা পর্যন্ত আমাদের দেশে সেখানে কোনো জায়গায় দলিতদের ঢুকতে না দেওয়া হলে সেখানে সেই অভিযোগ দলিতরা তুলে তাদের জন্য একটা আলাদা সেলুন, আলাদা স্কুল খুলে ফেলা হচ্ছে, সেইটা নাকি সমাধান তার, যে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করে ফেলে, তাহলে ওই এতদিনের বিভেদটা নাকি মুছে যাবে। সেটা 2026 শেষেও সেটাই নাকি সমাধান। তো এই যে কোথায় আলাদা গোল্ড ডিগিং কেন এত লোক করছে, তাহলে কি তারা জন্ম থেকেই তারা এরকম, বা এই যে এত দেশের মধ্যে কয়েক কোটি পুরুষ মানুষ আছে, তাদের মধ্যে যারা ধর্ষণ করছে, তাহলে পুরুষেরই যদি স্বাভাবিক প্রবৃত্তি থাকে, মানে ধর্ষকামী মানসিকতা থাকে, তাহলে তো বলতে হবে যারা তারপরেও সেটা নয়, আশা করা যায় তারাও এরকম কিছু পুরুষকে চিনবেই, প্রত্যেকে যারা এই অভিযোগ করে তারাও অন্তত কিছু পুরুষকে চিনবে যারা এরকম নয়, ধর্ষকামী নয় মানসিকতার। তো তারা বরঞ্চ তার উল্টোটাই। তো তাহলে কি তারা দেবতা, তারা সাধারণ মানুষ নয়, তারা তাদের স্বাভাবিক যে প্রবৃত্তি যেটা হওয়ার কথা ছিল সেইটা থেকে তারা বেরিয়ে গেছে? আসলে তাদের কোনোটাই নয়, কারণ এরকমভাবে গোটা বিশ্বের কোথাও এরকম ধরনের ইললজিক্যাল এত আলফাল জিনিস নিয়ে পুরো মানব সম্পদ ব্যয়িত হয়ে যাচ্ছে গোটা জীবনটা, তাদের মধ্যে কিছুই স্কিল নেই, ট্রেনিং নেই, রিসার্চ ডেভেলপমেন্ট নেই, তারা পুরো জীবনটাই ভেবে যাচ্ছে ওই ছাবড়িদের মতো থর, বুলেট এইসব চালালে, ট্রেন থেকে কসরত দেখালে, হু হা করে চিৎকার করলে, এসব করলে বোধহয় মেয়েদের পটানো যায়, আর এই সব করেই বোধহয় জীবনে তার একটা, ওই কারণেই একটা সামান্য মেয়েকে না পেলে তাকে খুন করার, নিজের হাত কেটে ফেলার, যাদের সেই অন্যকে কিছু অ্যাসিড ঢালাবার ছোঁড়বার ক্ষমতা নেই, তারা নিজেদেরকে শেষ করে ফেলছে, তারা গুলি করতে অন্যকে না পেরে নিজেকে রেলে মাথা দিচ্ছে, তাই এইসবের মধ্যেই তারা ডুবে রয়েছে, তাদের আর কোনো জীবন নেই, আর কোনো অপশান নেই, তাদের জীবনে না আছে কোনো অ্যাম্বিশন, না আছে নিজের মনের মতো কিছু খুঁজে নেওয়ার একটা যে স্বাভাবিক প্রবৃত্তি, সম্ভাবনা, সেসব কিছুই নেই। তারা স্বাভাবিকভাবেই যেটা তাদের দুদিনের এক্সাইটমেন্ট, সেটা কি তারা গোটা জীবন ভেবে তারা ঠকেই যাচ্ছে, এবং যারা পেয়েও যাচ্ছে মনের মানুষকে, তারাও কিছুদিনেই বুঝে যাচ্ছে যে এটাই শুধুমাত্র জীবন নয়, এরকম হতেই পারে না, এটা গোটা জীবন তাদের সেই এক এক্সাইটমেন্ট, একই ফিলিংস থাকাই সম্ভব না, তাদের একটা অন্য কিছু পারপাস থাকতে হবে, সেন্স অফ ফুলফিলমেন্ট থাকতে হবে, যেটার পথে তাদের এই এই জিনিসগুলো একটা তার অঙ্গ হয়ে থাকবে, অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকবে, সুন্দর মুকুট হয়ে থাকবে, পালক হয়ে থাকবে। তো তাদের স্বাভাবিকভাবে জীবনের অন্য কোনো অপশান নেই, স্বাভাবিকভাবে তারা এতটাই ডেসপারেট হয়ে যাচ্ছে যে সামান্য এই জিনিসটার উপর তারা অপরাধী হয়ে উঠছে, তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে, এর বাইরে তাদের আর বেঁচে থাকতে কী থাকবে, কী নিয়ে তারা বাঁচবে তারা জানে না, সব থাকার পরেও। পার্টিকুলার এই পুরুষ নারীর এই যে বিভেদ, একে অপরের প্রতি বিষোদ্গার, মানে না বোঝার মতো অবুঝ মানসিকতা পোষণ এবং তাকে লালন পালন গোটা জীবন জুড়ে, যেটা আমাদের অবস্থাকে আরও বেশি খারাপ করে তুলছে, তাদের সূত্রে আমি অন্তত খুব পরিষ্কার করে বলতে চাই এই ভিডিওতে যে আমরা আমাদের রিভলিউশনারি হিস্ট্রিটাকে কোনোভাবে অস্বীকার করতে পারবো না। আমরা আমাদের ধর্মীয় বা অন্যান্য কারণে, আমাদের নুনুভূতিতে আঘাত লাগার কারণে আমরা এটা বলতে পারি যে ওরকম কিছু বিশ্বাস করি না, সব পাশ্চাত্যের বিজ্ঞান, কিন্তু তার হাজারো প্রমাণ তো আছেই আশপাশে। দেখুন, এতগুলো যে স্পিসিস বা প্রজাতি প্রাণীদের রয়েছে, তারা যে এত যুগ ধরে মানুষ একদম তার আলটিমেট জায়গায় তৈরি হয়েছে, এরপরও মানুষ বিবর্তন হচ্ছে, বিবর্তন তো থেমে নেই, মানুষের ডেফিনেটলি হচ্ছে। তো সেই পুরনো হিস্ট্রিটাকে আমরা কোনোভাবেই তো অস্বীকার করতে পারবো না, সেখান থেকে একটু আধটু মডিফিকেশান, উন্নতি আমরা করতে পারবো, সেটাই করেছি, সবাই করেছে, প্রকৃতিও করেছে। মানুষ ছাড়া অন্যান্য প্রায় সব প্রজাতির ক্ষেত্রেই দেখবেন যে সেখানে যে মেলসরা, তারা
তুলনায় অনেক বেশি সুন্দরী হয়, মানে সুন্দর হয় এই সেন্সে যে বাহ্যিক সৌন্দর্যের দিক থেকে বলছি। এবং যারা তাদের ফিমেল ইন্ডিভিজুয়ালস হয় তারা অনেকটা ফ্ল্যাট, কোনো রকম স্ট্রাইকিং ফিচার্স ছাড়া তুলনামূলকভাবে অনেক বেশি ফ্ল্যাট হয়। সেটা ময়ূর বা কৃষ্ণসার হরিণ এদের ক্ষেত্রে খুব পাখি ফাঁকি এদের ক্ষেত্রে অনেক অনেক বেশি এক্সট্রিম রূপটা দেখা যায়, বাকিদের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু কম। সিংহের ক্ষেত্রেও তাই, যে সিংহের কেশর এই এত রকম যে গ্র্যান্ড একটা উপস্থিতি সেইগুলো সে পুরুষদের মধ্যেই থাকে, এবং যার যত থাকে তার তত মানে তাকে এগিয়ে রাখা হয়, সে প্রকৃতিতে কম্পিটিশনে তত বেশি এগিয়ে থাকে। এখন কারণ প্রকৃতির উদ্দেশ্য মূল যেটা ছিল সেটা হচ্ছে যে এই এত রকম ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে যত রকম সম্ভাবনা জেনেটিক বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে করা যায় সেইগুলো করে করে আলাদা আলাদা ধরনের সম্ভাবনাকে পরখ করে দেখা, দিয়ে আলটিমেটলি সেটাকে উন্নতি করতে করতে এগিয়ে যাওয়া। এটা ছিল প্রকৃতির উদ্দেশ্য। তার জন্য তার দুটো জিনিস লাগতো, এক হচ্ছে প্রচুর পরিমাণে ইন্ডিভিজুয়াল তৈরি করা, জন্ম দেওয়া, এবং তাদের মধ্যে আলাদা আলাদা জেনেটিক সম্ভাবনার বিন্যাসের পরিবর্তনের সম্ভাবনা বাড়ানো। সেই কারণেই যারা এককোষী বা একদম সরল প্রাণী ছিল বা এখনও আছে, যেখান থেকে সবার তৈরি হয়েছে আস্তে আস্তে, তাদের মধ্যে কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, যেটা রিসোর্স অনুযায়ী একদম মেক সেন্স। মানে পৃথিবীতে প্রথম তৈরি যখন রিসোর্স অনেক কম, সেই রকম তৈরি হওয়া প্রাণীগুলো যত সরল, তাদের ক্ষেত্রে রিসোর্সের কথাটা প্রকৃতিকে সবার আগে ভাবতে হয়েছে, কারণ প্রকৃতিতে কোনো ফ্রিল্যান্স নেই। মানুষের ক্ষেত্রেও যে ফ্রিল্যান্স দেওয়া হয়, আমি অন্যান্য ভিডিও এর আগে প্রসঙ্গক্রমে বলেইছি যে সেই চ্যারিটিগুলো আসলে কোথায় বাঁধা, সেই চ্যারিটিগুলো যে আদৌ চ্যারিটি নয়, তার একটা বিরাট মূল্য চোকাতে হয় আমাদের না জেনে। অদৃশ্য ঋণের পরিণাম বা বাস্তবতাকতা মূল্য, সেটা নিয়ে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো প্রকৃতিতে কোনো ফ্রিল্যান্স নেই, ওইভাবে ইকোনমিক্স চলেও না। প্রকৃতি দেখেছে সবচেয়ে রিসোর্স কোথায় বাঁচানো যায়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননের ক্ষেত্রে, যেহেতু সেটা সবচেয়ে বেশি বাঁচানো সম্ভব হয়। দুটো মানুষকে একসাথে আনা, দুটো ইন্ডিভিজুয়ালকে তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে এই মিলন ঘটানো, তারপরেই কয়েকটা হাতে গোনা ইন্ডিভিজুয়াল তৈরি, সেটা কখনোই প্রকৃতির পক্ষে কস্ট এফিসিয়েন্ট হতো না। তাই তারা সেই ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কিন্তু সেখানে তারা প্রকৃতি থেমে থাকেনি। কারণ জানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে এই নতুন নতুন সম্ভাবনার জন্ম, নতুন নতুন বৈশিষ্ট্যের জন্ম হওয়াটা অনেক বেশি সহজ। যেখানে ওই অ্যাসেক্সুয়াল বা অযৌন জননকারী প্রাণীরা, জীবেরা, তারা যেখানে মানে এক একটা মিউটেশন ঘটাতে কত বছর, কত হাজার লক্ষ বছর লেগে যেত, সেখানে স্রেফ এক একটা মিলনে, যৌন মিলনের ক্ষেত্রে মানে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো এক একটা জিনের প্যারাগ্রাফ, একটা লাইনও নয়, একটা পুরো আস্ত প্যারাগ্রাফ পুরো বদলে ফেলা যায়। কারণ দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে সেইগুলোর সাজানোর যে বিন্যাস, সেটার পরিবর্তন ঘটে যায়, এবং তার উপরই সমস্ত পার্থক্য তৈরি হয়ে যায়। তো এই জায়গায় যে আসাটা কয়েক কোটি বছর লেগে গেল, তো সেই জায়গা থেকে প্রকৃতি আর তখন রিসোর্সের কার্পণ্য করেনি, তখন কি রিসোর্সের কথা ভাবেনি, তখন সে উন্নত বৈশিষ্ট্যের কথাকে গুরুত্ব দিয়েছে। ততদিনে পৃথিবী অনেকে এগিয়ে গেছে। তো এইরকম একটা জায়গায় এলে আমাদের আর বুঝতে অসুবিধা থাকে না যে কেন তারপরেও অনেক বেশি রিসোর্স এফিসিয়েন্ট হওয়ার পরেও অযৌন জননে প্রাণীদের থেমে থাকতে হয়নি। একই রকম কথা উদ্ভিদের ক্ষেত্রেও। যে কোনো উদ্ভিদই মাটি থেকে জল তৈরি করে যে সূর্যের আলোটা পাবে, তার জন্য তার একটা বিরাট কাণ্ড, বিরাট লম্বা গগনচুম্বী উচ্চতা হওয়ার কোনো প্রয়োজনই নেই। সেক্ষেত্রে তার খরচ অনেক বেশি। তলা থেকে জলটাকে বয়ে নিয়ে গিয়ে মানে গ্র্যাভিটি বা অভিকর্ষের বিপরীতে অত উঁচুতে নিয়ে যেতে তার অনেক বেশি শক্তি ব্যয়িত হয়। শক্তি হচ্ছে এক্সপেন্সিভ, সেটার জন্যই সমস্ত কিছু। আমরা এত রোজগারও করছি সেই শক্তিটা পাওয়ার জন্য। তো নেচারের দৃষ্টিকোণ থেকে দেখলে সেইটা হওয়ারই কথা ছিল না, সব গাছেরই ঝোপঝাড়ের মতো হওয়ার কথা ছিল। তাতেই তাদের সবচেয়ে বেশি খরচ বাঁচত শক্তির, যেটার জন্য তাদের এত খাটতে হচ্ছে। কিন্তু তারপরও এরকম গগনচুম্বী উদ্ভিদ প্রজাতি তৈরি হয়েছে কেন? ওই একটাই কারণে মেনলি তৈরি হয়েছে, যাতে আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা লোক নিতে পারে, নতুন নতুন সম্ভাবনা তৈরি হয়, অনেক বেশি স্কোপ খুলে যায় আলাদা আলাদা বৈশিষ্ট্য আসা। সেই কারণেই তৈরি হয়েছে। আমাদের প্রাণীদের মধ্যে যদি বলি, মানুষের রোলটা এখানে আলাদা। মানুষদের ক্ষেত্রে সাধারণত মহিলারা বা ফিমেলসরা, তাদের ক্ষেত্রে এই বাইরের বাহ্যিক সৌন্দর্য ব্যাপারটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে নয়, যেটা অন্যান্য বেশিরভাগ প্রাণী প্রজাতির ক্ষেত্রেই প্রায় বলতে গেলে উল্টো। এবার প্রকৃতির দৃষ্টিকোণ থেকে দেখলে, প্রকৃতির একমাত্র উদ্দেশ্য ছিল যে ওই দুটো জিনিসকে সিদ্ধ করা। এক হচ্ছে প্রচুর ইন্ডিভিজুয়ালস তৈরি জন্ম দেওয়া, এবং তাদের মধ্যে আলাদা আলাদা উন্নত বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটানো, যেটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে অর্জন হবে। কারণ প্রকৃতি নিজেও আগে থেকে জানে না যে কোনটা বেটার হবে। আর তার প্রমাণস্বরূপ অজস্র ফসিলস রেকর্ড আছে, যেটা থেকে বোঝা যায় যে আজ অবধি যত প্রজাতি তৈরি হয়ে টিকেছে, তার তুলনায় বহুগুণ প্রজাতি তৈরি হওয়ার সাথে সাথে ধ্বংস হয়ে গেছে, কারণ সেটা ফেভারেবল ছিল না। একই রকমভাবে 3-4 হাজার জেনেটিক ডিজিজ নিয়ে মানুষ যারা জন্মায়, তারাও বাঁচে না। তাদেরকে এখানে সারা জীবন ভুগে মরে যেতে হয়। তারা জাস্ট একটা ভিকটিম, ওই প্রকৃতির ওই এক্সপেরিমেন্টের ভিকটিম। তো মানুষদের ক্ষেত্রে তাদের পুরুষদের ইন্ডিভিজুয়ালদের মধ্যে ওই ট্রেডটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা আকর্ষিত হয় মহিলাদের প্রতি, এবং তাতে আরও যাতে করে তারা অনেক বেশি মিলিত হয়ে অনেক বেশি ইন্ডিভিজুয়ালের জন্ম দিতে উদ্গ্রীব হয়, তার জন্য খাটাখাটনি করে। কিন্তু একই রকমভাবে সেই যারা অফস্প্রিংস বা অপত্য তৈরি হচ্ছে, তাদের যে
যে সারভাইভাল পসিবিলিটি, তাদের বেঁচে থাকার, টিকে থাকার যেটা খুব ক্রুশিয়াল, সেটার দায়িত্ব পুরোপুরি মাথার চিন্তাটা প্রকৃতি দিতে চেয়েছে সেই স্পেশালাইজেশনটা মহিলাদের। যে কারণে অন্যান্য ইন্ডিভিজুয়ালসদের মধ্যেও সিংহের হার্ট বলুন বা ওরকম বলুন, সেখানেও যেটা হয় যে যে কোনো প্রজাতি সেটা যারাই মানে একটা ঝুন্ড বা ওরকম একটা হার্টসের মধ্যে, প্যাক্সের মধ্যে থাকে, সেটা বুনো কুকুর বলুন এখানে, বা আপনাদের ওই বা শেয়াল হায়না এদের কথা বলুন, বা জেব্রা, জিরাফ, ঘোড়া এদের ক্ষেত্রেও সেখানে হয় কি, একই পুরুষ যদি সে বোঝে যে তার দলের বা গোষ্ঠীর বাইরের কোনো পুরুষের দ্বারা জন্ম নেওয়া সে তার শত্রু হয়ে যাবে, ফেরোমন থেকে তারা বুঝে নিতে পারে, তখন তারা জন্ম দেওয়ার সাথে সাথে তাকে মেরে ফেলতে চায়। এবং যখন একটা দল আর একটা দলের দখল নেয়, তখন তারা কী করে যে সবার প্রথম সেই দলের মহিলাদের সাথে মিলিত হয়ে নেয় তাদের নিজেদের সংখ্যা তৈরি করার জন্য এবং নিজেদের অপত্য তৈরি করার জন্য, এবং পুরনো অপত্যদের মেরে ফেলতে চায় তাই সেই মহিলাদের আগে থেকে যারা সন্তান রয়েছে, কারণ তারা তাহলে ভবিষ্যতে তাদের শত্রু হয়ে যাবে। কিন্তু তারপরও তারা নিজেদের সন্তানরা শত্রু যদি হতেও পারে, তারপরও তার প্রকৃতি তাদের মধ্যে সেই ইনস্টিংক্টটা দিয়ে রেখেছে, প্রবৃত্তিটা দিয়ে রেখেছে আমাদের মধ্যে, যে আমরা সবসময় আমাদের সন্তানদের বাঁচাতে চাই, অগ্রাধিকার দিই, নিজেদের প্রাণ চাচা, আপন প্রাণ বাঁচা মনে না করি। এই প্রকৃতি এটাও দিয়েছে আমাদের মধ্যে, এই প্রবৃত্তিটা খুব সুকৌশলে, কারণ জানে যে আমাদের অত বেশি আর জীবনে বাকি নেই যে আমরা প্রকৃতিকে কিছু ফেরত দিতে পারবো। প্রকৃতিকে ফেরত দেওয়া মানে সেই আবার সেই সংখ্যার প্রচুর জন্ম দেওয়া বা আলাদা আলাদা বৈশিষ্ট্য তৈরি। তো যাতে আমরা যাদের মধ্যে সেই সম্ভাবনাটা অনেক বেশি আছে, তাদের পৃথিবীকে অনেক বেশি দেওয়ার কিছু আছে প্রকৃতিকে, তাদেরকে যাতে বাঁচাতে উদ্গ্রীব হই, সেই কারণে আমাদের মধ্যে সন্তান স্নেহ তৈরি হয়েছে। আর সেই কারণে তৃণভোজী একদম নিরীহ প্রাণী, জেব্রা, জিরাফ এরকম ধরনের ঘোড়া, তারা যে মুহূর্তে বুঝতে পারে যে তার সঙ্গিনী যে অপত্যের জন্ম দিচ্ছে সেটা তাদের নয় সন্তান, সেই মুহূর্তে তাকে সেই অবস্থাতেই মেরে ফেলতে চায় লাইভ বার্থের সময়। এতটাই তারা উগ্র হয়ে ওঠে, কিচ্ছু করার নেই তাদের, এরকমই প্রকৃতি তৈরি করেছে, নাহলে তারা বাঁচতে পারবে না কেউ। কিন্তু মানুষের ক্ষেত্রে এই ব্যাপারটা কীরকম, যে এই যে পুরুষরা, তারা যে তাদের মধ্যে প্রকৃতি যে তৈরি করেছে বা বহিরঙ্গের দেখে আকর্ষিত হওয়া, সেই অনুযায়ী মানে সেটাকে একটা নিজের অ্যাচিভমেন্ট হিসেবে দেখা, একটা ভালো ফিলিংস তা থেকে জেনারেট করা। আর মহিলাদের ক্ষেত্রে তৈরি করেছে যেটা কি, যে তার অফস্প্রিংস বা অপত্য যারা, তাদের ম্যাক্সিমাইজ চান্সেস অফ সার্ভাইভটাকে ম্যাক্সিমাইজ করা। এখন প্রকৃতির ক্ষেত্রে এটা না হয় ব্রুট স্ট্রেংথ দ্বারা নির্ধারিত হবে, ওই কারণেই সমস্ত সিংহীরা চাইবে যে তার দলের বা গোষ্ঠীর সমস্ত সিংহের সাথে মিলিত হয়ে নেওয়া, যাতে না কেউ বুঝতে পারে যে কোনটা কার সন্তান, অন্তত সেই গোষ্ঠীর মধ্যে যারা যাতে সুরক্ষিত থাকে তার সন্তানরা। আবার একইভাবে সে চায় সবসময় এমন সঙ্গী নির্বাচন করতে যে যত বেশি কেশর যার আছে, যার গায়ের কালারটা অত বেশি ভাইব্রেন্ট, সেটা ভালো সুস্বাস্থ্যের ইঙ্গিত সেখানে। ওই কারণেই ময়ূরীরা দেখে যে কোন ময়ূরের কত ভালো পেখম আছে, কত ভালো ডান্স করতে পারছে, রঙটা কত উজ্জ্বল, কোন কৃষ্ণসার হরিণের রঙ কত উজ্জ্বল, কারণ তাদের পুরুষরাই অনেক বেশি রঙিন, অনেক বেশি সুন্দর হয়। এগুলোর মাধ্যমে তারা তারা সুস্বাস্থ্যের পরিচয় পায়। আর যে যে যত বেশি সুস্বাস্থ্যের অধিকারী, তার সঙ্গে তৈরি করা অপত্যের তত বেশি বেঁচে থাকার প্রকৃতিতেই তীব্র কম্পিটিশনের মধ্যে, যেখানে তারা ঘুমোতে পর্যন্ত পারে না ওয়াইল্ডারনেসে, তারা তারা শান্তিতে আমাদের কুকুর বেড়াল পোষ্যদের মতো ঘুমোতে পর্যন্ত পারে না, তাদের ঘুমন্ত অবস্থাতে মেরে ফেলা হয়, তাদের জীবন্ত যে অবস্থায় তারা মায়ের দেহ থেকে বেরোচ্ছে সেই অবস্থায় টেনে হিজড়ে বের করা হয়। তার প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন ইউটিউবে, যে এটাই সেখানে রোজকার দৈনন্দিকতা। তো মানুষের ক্ষেত্রে সেটা কী হয়, যে না, ফিমেলসরা সেটা বুঝতে চায় যে মানে ইনহেরেন্ট তাদের সেই টেন্ডেন্সি বা প্রবৃত্তি রয়ে গেছে ইভলিউশনারি, যে তারা মানুষের ক্ষেত্রে তার ব্রুট স্ট্রেংথ দেখবে না, প্রকৃতিতে তাদের ব্রুট স্ট্রেংথের উপর নির্ভর করবে। আমরা তো আর এখন গুহাবাসী আদিম মানুষ নই, মনে মনে তার হয়ে গেলেও, কিন্তু ভারতীয়দের দেখলে তা মনে হলো, বা দক্ষিণ এশিয়ার লোকেদের দেখলে মনে হলো, কিছু মধ্যযুগীয় পর্বত দেশদের দেখলে মনে হলো, আসলে তো তা নয়। তাই আমাদের ক্ষেত্রে ব্রুট স্ট্রেংথটা সেটা নির্ণায়ক নয়, আমাদের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে টাকার ওপর। তাই কেউ যদি লোভী নাও হয় মহিলা, সে স্রেফ নিজের প্রবৃত্তিবশতই দেখবে কোথায় তার স্টেবিলিটি বেশি, সিকিউরিটি বেশি, তার অপত্যদের চান্সেস অফ সার্ভাইভাল কোথায় বেশি, তাই সে তার অপশান অনুযায়ী সেটা চান্সেস অফ সার্ভাইভালটাকে ম্যাক্সিমাইজ করার জন্য, সেখানে আমাদের ক্ষেত্রে স্টেবিলিটি, নিরাপত্তা, এই সমস্ত কিছু টাকাকে কেন্দ্র করে, কে কীরকম চিকিৎসা পাবে, কে কীরকম শিক্ষা পাবে, আইনের মারপ্যাঁচ থেকে কে কতটা বাঁচতে পারবে, নিজেকে রক্ষা করতে পারবে, এই সমস্ত কিছু নির্ধারিত হয় আমাদের দেশে, আমাদের অর্থনীতিতে মূলত টাকার দ্বারা। তাই ফিমেলসরা স্বাভাবিকভাবে যদি কেউ গ্রিডি নাও হয়, তাদেরও ভেতর থেকে যে ইন্টারনেট টেন্ডেন্সিটা থাকবে অবচেতনে, সেটা থাকবে পুরোপুরি সেই টাকা বা ফিনান্সিয়াল স্টেবিলিটি, সিকিউরিটিটা কোথায় তারা বেশি পাচ্ছে, আশ্রয় হিসেবে কোনটা পাচ্ছে, ভরসার কাঁধটা কোথায় পাচ্ছে। সেই কারণেই লক্ষ লক্ষ বছর ধরে একটা মধ্যবয়স পেরোনোর পর, সন্তান যথেষ্ট যা তৈরি করার ক্ষমতা আছে সেগুলো চলে যাওয়ার পর, তাদের মধ্যে এই টেন্ডেন্সি এসেই গেছে যে তারা তাদের ভূমিকা মহিলাদের এবং
সমাজে ভূমিকা এবং নিজেদের দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টে যায়, কারণ তাদের রোলটা বদলে যায়। তাদেরকে সেখানে একটা পালক প্রতিপালকের ভূমিকা অনেক বেশি, সেটা নিয়ে কনসার্ন থাকতে হয়। কিন্তু একটা পুরুষের ক্ষেত্রে সেরকম কোনো বাধা নেই অ্যাজ সাচ, যতক্ষণ না আমরা সভ্যতায় এসে আরও অনেক অ্যাভিনিউজ এক্সপ্লোর করেছি, নিজেদের মতো যে প্রভাবটাই অনেক বেশি তৈরি করেছি, প্রকৃতির ওপর নির্ভরতা প্রভাব অনেকটা কমিয়ে ফেলেছি, একদম মিনিমাম জায়গায় নিয়ে আসতে পেরেছি। তাই তাদের মধ্যে সেই ক্ষমতার পরিবর্তন বা বিশেষ কোনো বিরাট দৃষ্টিভঙ্গির বদল, এইগুলো তাই তৈরি হওয়ারই এত তাড়াতাড়ি কোনো প্রয়োজন নেই। আমার সাফ বক্তব্য হচ্ছে, আমাদের কি করলে উন্নতি হবে সেই সম্পর্কে বিস্তারিত জ্ঞান, প্রমাণ, বৈজ্ঞানিক তথ্য অনুসন্ধান সমস্ত কিছু কয়েকশো বছর আগে থেকে সারা বিশ্বের কাছে অত সুলভে উপলব্ধ থাকার পরও আমাদেরকে কেন এখনও সেই সমস্ত ভালো জিনিস শেখানোর, অনুপ্রেরণা দেওয়ার, প্রমাণ সমেত তাদের কনভিন্স করানোর এই উপায়টাকে কোনো রকমভাবে কাজে না লাগিয়ে কতগুলো বিজ্ঞানসম্মত নাম মুখস্থ দুলে দুলে, আর সেগুলোর কী কী কোন শরীরের কোন স্থানে কোন কোষ আছে, এইগুলো মুখস্থ করাতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা জঘন্য ট্র্যাশের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে কেন? সেজন্যই তো এত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, এত বেশি ইনসেনসিটিভিটি টুয়ার্ডস এভরিওয়ান এলস। দেশের কোটি কোটি ছেলে বুঝছেই না যে তারা যাদেরকে বড়লোক করছে দিনরাত, তাদের নিজেদের সমস্ত সম্ভাবনাকে বিনষ্ট করে সেই সময়টা ওই ইন্টারনেটের জগতে ওই সফট পর্নে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি যে সুন্দর বা নয়, অতটাও সুন্দর নয় কিন্তু বানানো আর্টিফিশিয়াল কৃত্রিম সৌন্দর্যে, যেগুলোর পেছনে যে স্কিনগুলো এক সেই মুভ, সেই এক বাদল বার্সা বিজুলির ওই এক মুভ একই সামনেটা নাড়িয়ে নেওয়া, সেই সমস্ত একই জিনিস কোটি কোটি রোজ তৈরি হয়ে যাওয়া ব্রেন রট জিনিসের মধ্যে তারা যে তাদের পুরো কৈশোর যৌবন অতিবাহিত করছে, সেখানে তাদের তাদের কোনো লাভই অ্যাকচুয়ালি হচ্ছে না, তাদের মোমেন্টারি লাভটাও হচ্ছে না। সেটাও যদি হতো তাহলে বুঝতাম যে না বাবা, তারা দীর্ঘস্থায়ী যে সেরোটোনিন বা যে সেরো দীর্ঘস্থায়ী তাদের যে উপলব্ধি, ভালো সুখানুভূতি, সেটা অন্তত তৈরি না হোক, একটা টেম্পোরারিলি একটা মোমেন্টারিলি ডোপামিন তারা জেনারেট করতে পারছে, সেটাও যদি বুঝতাম তাহলেও একটা তার যুক্তি থাকতো। কিন্তু সেটাও হচ্ছে না, তাদেরকে বোকা বানিয়ে সেই যারা ওই ইনস্টা কুইন বা ওরকম ড্রিম গার্ল হয়ে রয়েছে কোটি কোটি দেশের মধ্যে মেয়ে ঘরে ঘরে, তো আবার একই জিনিস, আর কিছুই নেই তাদের করবার মতো, কিন্তু সেইটা করে অন্তত তারা নিজেদের পেটটা চালায়, তাদেরকে বড়লোক করে দেওয়া হচ্ছে, করছে এই বস্তির ছাবড়িগুলো। তাদেরকে মুদিখানা কিনতে হচ্ছে না, নিজেদের দামি দামি সাজের জিনিস কিনতে হচ্ছে না, সেগুলো তারা আরামসে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ওইখানে সেখান থেকে তারা কামিয়ে নিতে পারছে। কিন্তু এদের অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছে। বরঞ্চ তার তুলনায় তারা যদি একটা ভালো ফুচকা ওলাও হতো, একটা ভালো রাঁধুনিও হতো, ভালো মোমো তৈরি করতো, একটা ভালো ডাক্তার হতো, অনেক লোকের জীবন বাঁচাতো, একটা শিক্ষক হয়ে প্রচুর ছাত্র গঠন করতো, সেটার কদর অনেক বেশি, সেটা করলে তাদের কাছে জীবনে অনেক অপশানও অনেক বেশি আসতো, এবং দীর্ঘস্থায়ী যে তাদের আনন্দ সেটা অনেক বেশি তৈরি করার সম্ভাবনা থাকতো। এবং যে মেয়েদের তারা পটাতে চাইছে তার তুলনায় বহু বহুগুণ ভালো মেয়েদের অনেক সহজে তারা নিজের দিকে আকর্ষিত করতে পারতো। ওই ট্রেন থেকে স্টান্ট বাইক নিয়ে একটা উড়ন্ত বাইকের পিছনে, ছুটন্ত বাইকের পিছনে উড়ন্ত মামনি, এইসব করে তারা যে দুদিন ভাবছে যে তারা বীরত্ব, সেটা বোধহয় একটা খুব বিরল গুণ। সেটা যে কতটা নয়, কতটা অসার, কতটা ইউজলেস যদি না হতো, তাহলে আরও বহু লোকই সেটা করার চেষ্টা অন্তত করতো এবং করে সাফল্য পেতো। আর তারা এত সহজে সেটাই সাফল্য পেতে পারতো না যদি সেটা আদৌ কেউ কেটার মতো কিছু হতো। এমনকি সার্কাসের স্কিল যেটা খেলা দেখাতে গেলে করতে হয়, সেটারও কদর ওটার তুলনায় অন্তত অনেক বেশি, সেটাও করবার ক্ষমতা তাদের নেই, যেটা সবাই চাইলেই করতে পারতো কিন্তু করবে না, কারণ তাদের মতো ছাপড়ি নয়, সেই বোধটাও তাদের মধ্যে তৈরি করা যাচ্ছে না। এমনকি যে তথাকথিত নায়কদের যাদের দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে, নায়ক নায়িকা, তাদেরকে যে ছাপড়িপনাগুলো করতে হচ্ছে, সেই ছাপড়িপনাগুলো যে তারা ব্যক্তিগত জীবনে নিজেরাই করে না। এমনকি টল্লু ভাইদের মতো লোকেরাও আম্বানির বিয়েতে গেলে বা নিজেদের কোনো অনুষ্ঠানে গেলে আদৌ যে ওরকম ছাপড়িদের মতো আচরণ করে না। তাদের নিজেদের সেই বোধটা উপলব্ধিটুকু না থাকুক, অন্তত এইটুকু কাণ্ডজ্ঞান আছে যে ওইটা করলে তাদের সম্মান বাড়বে না। তারা শুধুমাত্র স্ক্রিনে ওটুকু করতে বাধ্য হয়, কারণ তারা জানে তাই যেখান থেকে তাদের আয়ের উৎস যারা, সেই সমস্ত গোবানোর হাইব্রিড ব্রিগেড, তারা এইগুলোকেই কদর দেয় এবং বোকার মতো এগুলোই খায়। তাই তারা নিজেদের জীবনটাকে সম্পূর্ণ পৃথক রাখে, কিন্তু এদের জন্য, এদেরকে খুশি করবার জন্য, এই বস্তিগুলোকে লাফিয়ে তোলার জন্য তারা ওই রকম ধরনের ছাপিপনা স্ক্রিনে অনস্ক্রিন করে, এবং তারা নিজেরাও জানে তাদের কোনো ট্যালেন্ট নেই, সুতরাং তাদেরকে যা করতে হবে সেটা করাই তাদের পক্ষে বেটার, কারণ না হলে তাদের এমনিও কোনো মূল্য নেই, তাদের ওই জায়গায় থাকতেই পারবে না সমাজে। সমস্যা এমনই যে বাদশাহের কামসূত্র, সেটাকে পর্যন্ত তার নিজের দেশেই স্বাভাবিকভাবেই, যেমন গান্ধীকে তার নিজের দেশেই হত্যা করা হচ্ছে, সেটা একটা আয়রনি, সারা বিশ্বের একটা লজ্জাজনক আয়রনি, এবং সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। সেই একইভাবে সেটাকে খাজুরাহোর মন্দির গাত্রে যে খোদাই করা হলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, পরবর্তীকালে হয়তো হালার সাতবাহন কিং, হালার গাথা সপ্তসতীর মতো ইয়েও কামরসাত্মক, আদিরসাত্মক যে কাব্যগ্রন্থ, সেগুলোকে অনুপ্রাণিত করেছে। সেইটাকে আজ ভারতে একটা চটুলতায় পর্যবেসিত করে দেওয়া হলে মহান শিক্ষাকে, প্রয়োজনীয় শিক্ষাকে,
যেটা অনেক কষ্ট করে হয়তো মানুষ আহরণ করেছিল তখন, যে পৃথিবীর যে এত জড়া, মানে খাজুরাহো মন্দির গাছ যে শুধুই যে আদিরস নিয়ে নয়, ব্রুট ওইটুকু জন্য যে এত কাণ্ড করা হয়নি, শেখার যে একটা এই শিক্ষাটা রয়েছে পরিষ্কারভাবে, খুব পরিষ্কারভাবে রয়েছে, মানে সেখানে একদম শুধু স্কাল্পচারগুলোকে দেখলেই তারা বুঝতে পারবে যে মানুষের জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে কীভাবে একটা ব্যালেন্স তৈরি করা যায়, সেটার কী কী ভূমিকা থাকতে পারে, কীভাবে সেটার বেস্ট ইউজ করা যায়, সেইটার শিক্ষাটাই দেওয়া হয়েছিল, যেটুকু মানুষ অনেক অভিজ্ঞতা থেকে অনেক মূল্য চুকিয়ে অর্জন করেছিল। সেটাকে পর্যন্ত আজকে চটিলতার বাইরে কেউ চেনে না, তার নিজের দেশেই চেনে না, বাইরের দেশে বরঞ্চ তার তুলনায় একটু বেশিই চেনবে বেশিরভাগ লোক আমাদের দেশে। সেখানেও নিজেদের নাম হয়তো তারা A+S P+N এইসব লিখে দিতে চায়। মানুষের জীবনটা কয়েকজন বাদ দিয়ে প্রায় সবারই, এবং জীবনের বেশিরভাগ সময়টায় রোগ জড়া ব্যাধি স্ট্রাগেল এই সমস্ত কিছুতে পরিপূর্ণ, যেগুলোর কোনো একটাকেও মানে অ্যাভয়েড করার বা উপেক্ষা করে এড়িয়ে গিয়ে বেঁচে থাকার উপায় কারোর হাতে নেই। সে জন্ম নেবে কিনা এরকম জঘন্য একটা জীবনে, সেটাই তার হাতে নেই। সে জন্মানোর পর বুঝতে পারে যে সে জন্ম নিয়ে তার কী সমস্যা হয়েছে, কী পাপের শাস্তি তাকে ভোগ করতে হবে, আমৃত্যু। তো সেইগুলোর মানে কোনোটাই অ্যাভয়েড করার যেখানে উপায় নেই, সেখানে যেটুকু যা সামান্য ভালো জিনিস তার থাকতে পারে, সেইটুকুর কী ব্যবহার হতে পারে যেটা সবার পক্ষে ভালো, যেটা সবার পক্ষে সুখপ্রদ, কম ক্যাওটিক, বেশি সৃষ্টিশীল, মানুষকে দীর্ঘস্থায়ীভাবে আরও বেশি করতে পারে, মানে সুখ দিতে পারে এবং জীবনটাকে ভালো করতে পারে, কোয়ালিটি অফ লাইফ বাড়াতে পারে, সেই শিক্ষাটা তখনকার মতো করে যতটুকু ম্যাক্সিমাম দেওয়ার সম্ভব ছিল সেটা মানুষ দিতে চেয়েছে। সেটাকে পর্যন্ত আজকে নেওয়ার মতো ক্ষমতা এই 21 শতকে ভারতীয়দের আর হচ্ছে। এমনকি এই সূত্র আমি আমার আগের বিষয়টাই একটু একটু আগে আলোচিত বিষয়টাকেই কানেক্ট করতে পারবো, যে প্রকৃতিও জানতো যে সে যেটা চায়, তার যেটা উদ্দেশ্য, যে আরও বেশি করে তারা মিলিত হোক এবং আরও নতুন নতুন সম্ভাবনার জন্ম দিক, সেই উদ্দেশ্যটা এমনি এমনি কেউ করবে না। কারণ প্রকৃতিও যেমন এমনি কোনো ফ্রিল্যান্স কাউকে দেয় না, তার জন্য তাকে খাটতে হয় অবশ্যই, অনেক অনেক মূল্য চোকাতে হয়, তেমনি প্রকৃতিকেও পাল্টা এরা এমনি এমনি সেটা দেবে না। আর সেই কারণেই কিছু একটা উন্নত মেকানিজম তাকে ডেভেলপ করতে হচ্ছে প্রকৃতিকে, যাতে তারা একটা রিওয়ার্ড, একটা পাল্টা, যে তুমি আমার হয়ে এই কাজটা করে দিলে তার বিনিময়ে একটা সুখানুভূতি, সেই সুখানুভূতিটাই সেখানে পুরস্কার, সেটা রিওয়ার্ড, সেটার আগ্রহে, সেটার ইনসেন্টিভে মানুষ সেটা করতে মানে উদ্যত হবে, বা অন্যান্য প্রাণীরা উদ্যত হবে, তাদের একটা নির্দিষ্ট মেকানিজম কাজ করবে, সেটা তাদেরকে আরও বেশি ইনসেন্টিভাইজ করবে সেটা করতে। সেই রকম একটা দেয়া নেওয়ার সম্পর্কের উপরই গোটা প্রকৃতি চলছে, এবং সেই জন্যেই এত কিছু।